সার্ভিস স্টেশন অপারেশন অ্যান্ড এস্টিমেটিং, সাবজেক্ট কোড 66271। আজকের আলোচ্য বিষয় অর্থাৎ আজকে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো আমাদের প্রথম প্রশ্ন, সাসপেনশন সিস্টেম বলতে কী বোঝায়? সাসপেনশন সিস্টেম বলতে কী বোঝায়? সাসপেনশন শব্দের অর্থ ঝাঁকুনি রোধক। সুতরাং সাসপেনশন বলতে কী বোঝায় অর্থাৎ রাস্তা দিয়ে গাড়ি চলার সময় যাত্রী ও মালামালকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করার জন্য যে পদ্ধতি অথবা যে ব্যবস্থাপনা অথবা যে প্রক্রিয়া গ্রহণ করা হয় সেটাকেই বলা হয় সাসপেনশন সিস্টেম। অর্থাৎ রাস্তা দিয়ে গাড়ি চলার সময় যাত্রী ও মালামালকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় সাসপেনশন সিস্টেম। পরীক্ষায় আসতে পারে কয়েকটি সাসপেনশন যন্ত্রাংশের নাম লেখো। অর্থাৎ ভ্রমণকে আরামদায়ক করার জন্য আমরা যে যন্ত্রাংশগুলো ব্যবহার করি, অর্থাৎ সাসপেনশনের সিস্টেমের যে যন্ত্রাংশসমূহ, এই যন্ত্রাংশসমূহের কয়েকটা নাম উল্লেখ করো, অথবা স্পেসিফিক্যালি বলতে পারে 5টি অথবা 7টি নাম উল্লেখ করো। তো সাসপেনশন সিস্টেমের আমরা, যেহেতু তোমরা পাওয়ার স্টুডেন্ট, অনেকেই হয়তো জানো, তারপরেও আমি বলছি। তো আমরা প্রথম যদি বলি, সেটা 1 নম্বরে যেটা আসবে শক অ্যাবজর্বার। শক শব্দের অর্থ আঘাত, অ্যাবজর্ব শব্দের অর্থ শোষণ করা। অর্থাৎ শক অ্যাবজর্বার মানে আঘাত শোষণ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা বলা হয় শক অ্যাবজর্বার। তারপর 2 নম্বরে যদি বলি লিফ স্প্রিং, ওই স্প্রিংটা দেখতে পাতা আকৃতির মতন দেখা যায় বিদায় ওটার বলা হয় লিফ স্প্রিং। ওই বড় বড় ট্রাকগুলোর নিচে অনেকগুলো পাত একত্রিত করে যে স্প্রিংটা তৈরি করা হয়, এটা রাস্তা দিয়ে গাড়ি চালার সময় সংকোচন এবং প্রসারণ অর্থাৎ কম্প্রেশন এবং এক্সপ্যানশনের মাধ্যমে ঝাঁকুনি রোধ করে, এজন্য এটা বলা হয় সাসপেনশন যন্ত্রাংশ। ঠিক একইভাবে স্টিয়ারিং নাকল আছে, চাকার সাথে যে আমাদের স্টিয়ারিং সিস্টেমটা যুক্ত থাকে, ওই জায়গায় স্টিয়ারিং নাকলও একটা সাসপেনশন যন্ত্রাংশের আওতায় পড়ে। তারপর আছে টর্শন বার, স্টেবিলাইজার অথবা হুইল, চাকাও একটা সাসপেনশন সিস্টেমের যন্ত্রাংশের আওতায় পড়ে। তো প্রশ্নটা পরীক্ষায় এইভাবে নাও আসতে পারে সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং আলোচনা করো। সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং আলোচনা করো। তো সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং যদি আমরা আলোচনা করি, তখন সাসপেনশন সিস্টেমের যন্ত্রাংশ কী কী অথবা কীভাবে কাজ করে, কোন কোন যন্ত্রাংশ সমন্বয়ে গঠিত, ওইগুলো আগে আমাদের জানতে হবে। তারপর আমরা ওই যন্ত্রাংশগুলো সার্ভিসিং নিয়ে আলোচনা করাই মানে সাসপেনশন সিস্টেমের যন্ত্রাংশ নিয়ে আলোচনা করা। যেমন আমরা সাসপেনশন সিস্টেমের যন্ত্রাংশ সংজ্ঞার মাঝে প্রথমে জানলাম, ওই যাত্রী ও মালামালকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করার জন্য যে যন্ত্রাংশসমূহ অথবা যে পদ্ধতি বা যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয় সেটাকেই বলা হয় সাসপেনশন সিস্টেম। যেমন এই জায়গায় আছে শক অ্যাবজর্বার, তারপর আছে কি
লিপ স্প্রিং, তারপর আছে টরশন বার, স্টেবিলাইজার অথবা হুইল। তো এখন যদি আমরা ওইটা সার্ভিসিং নিয়ে কথা বলি, যেমন ওই টরশন বার প্রথম যেটা বললাম শক অ্যাবজর্ভার, তো দেখা গেছে 2500 মাইল চলার পর শক অ্যাবজর্ভারের কার্যক্ষমতা অথবা ভিতরে যে ফ্লুইডটা আছে ওই ফ্লুইডের ভিসকোসিটি নর্মালি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অথবা শক অ্যাবজর্ভারের সাথে যে বিয়ারিংগুলো থাকে ওই বিয়ারিংগুলো অথবা বল জয়েন্টগুলোর মধ্যে কি জম ধরতে পারে, তো এগুলো পরিষ্কার করতে হবে। তারপর আছে লিপ স্প্রিং। লিপ স্প্রিংয়ে মাঝে মাঝে ওই দুইটা স্প্রিংয়ের মাঝে যে ক্লিপ আছে এই ক্লিপগুলোতে গ্রিজিং করতে হয়। তো অনেকদিন চলার পর ওই গ্রিজিংগুলো কি হয়, কমে যায়, অথবা গ্রিজিংয়ে এই সাসপেনশন মানে ধুলন ক্ষমতা, ঝাঁকুনির যে রোধক ক্ষমতা এটা কি হয়, কমে যায়। এই জন্য মাঝে মাঝে গ্রিজিং দিতে হয়। এটার একটা গ্রাফাইট পাউডার আছে, গ্রাফাইট পাউডার গ্রিজ গানের মাধ্যমে ওই জায়গায় কী করতে হয়, গ্রিজিং করতে হয়, নাহলে ওই স্প্রিংগুলো ধুল খায় না অথবা সঠিকভাবে কাজ করে না, স্প্রিংগুলো ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। তারপর ওই ইউ ভোল্ট আছে, ইউ ভোল্ট ওই একটা সাসপেনশন যন্ত্রাংশ, ওই ইউ ভোল্টগুলো মাঝে মাঝে কটকট শব্দ করে, অর্থাৎ ওই জায়গায় গ্রিজিং যদি না থাকে তো ওটা সঠিকভাবে কাজ করতে পারে না। ওই স্প্রিংগুলোকে যখন ধরে রাখে ইউ ভোল্ট হলো, সকল লিপ স্প্রিংকে একসাথে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়, তখন ওই জায়গায় একটা বিকট শব্দ হয়, এজন্য এটা গ্রিজিং করতে হয়। তারপর টর্শন বার বেঁকে যেতে পারে। হুইলের ক্ষেত্রে যদি আমরা বলি, হুইলের টো ইন টো আউটের সমস্যা হতে পারে। টো ইন টো আউট কি, এটা আমি পরে আলোচনা করতেছি, প্রশ্ন আছে। টো টো এমনি নর্মালি একটা ইংলিশ শব্দ, টো শব্দের অর্থ পায়ের আঙ্গুল। আর টো ইন যদি বলি আমাদের যানবাহনের ক্ষেত্রে, এই অটোমোবাইলের ক্ষেত্রে, তো গাড়ির সামনের চাকার সামনের প্রান্ত পিছনের প্রান্তর অপেক্ষা একটু ভিতরের দিকে থাকে, এটারে বলা হয় টো ইন। আর যদি বাইরের দিকে থাকে সেটারে বলা হয় টো আউট। এটা আমি পরবর্তীতে প্রশ্ন আছে, দেখো তোমাদের 6 নম্বরে আমি এটা নিয়ে কথা বলবো। তো সাসপেনশন সিস্টেম বলতে কী বোঝায়, 5টি সাসপেনশন যন্ত্রাংশের নাম। আর পরীক্ষা এটা আসতে পারে, সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া বর্ণনা করো। যদি সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া বর্ণনা করো আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, তো প্রথমত বলতে হবে সাসপেনশন সিস্টেম কি, তারপর কয়েকটা সাসপেনশন সিস্টেমের যন্ত্রাংশ, সরাসরি নাম বলার দরকার নাই, যেমন সার্ভিসিং প্রক্রিয়ায় প্রথম হলে আমরা শক অবজারভার আসবো। শক অবজারভার 2500 মাইল অথবা একটা নির্দিষ্ট দূরত্ব চলার পর এর যে ব্রেক ফ্লুইড আছে, ব্রেক ফ্লুইডের কার্যক্ষমতা হারিয়ে গেলে ব্রেক ফ্লুইড চেঞ্জ করতে হয়। আর ওই আপার মাউন্টিং লোয়ার মাউন্টিং, ওই শক অবজারভারের আপার মাউন্টিং লোয়ার মাউন্টিংয়ে বিভিন্ন ধরনের ময়লা অথবা ঝম ধরতে পারে, ওইগুলো পরিষ্কার করতে হবে। তারপর আছে লিপ স্প্রিং। লিপ স্প্রিংয়ে মাঝে মাঝে গ্রিজিং করতে হয়, আর গ্রিজিং না করলে কার্যক্ষমতা সঠিকভাবে কাজ করে না, তো গ্রিজিং করতে হবে। তারপর টর্শন বার বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা হুইল অথবা চাকার টো ইন টো আউটের সমস্যা হতে পারে। স্টিয়ারিং না করলে সঠিকভাবে কাজ নাও করতে পারে, এগুলো মরিচা ধরতে পারে অথবা কার্বন জমতে পারে। এগুলো পরিষ্কার করা হলো কি একটা সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আওতায় পড়বে সব কিছু। এরপর আছে স্টিয়ারিং সিস্টেমের কার্যাবলী, এটাও পরীক্ষার মাঝে আসতে পারে। স্টিয়ারিং সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করো। তো স্টিয়ারিং সিস্টেমের যদি সার্ভিসিং প্রক্রিয়া আমরা আলোচনা করি, তো প্রথমত আমাদের স্টিয়ারিং সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত এটা জানতে হবে। স্টিয়ারিং সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত অথবা এটা কিভাবে কাজ করে ওইটা যদি আমরা জানতে না পারি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আনসার লেখার কোনো ওয়ে থাকবে না, কারণ আমরা তো জানি না কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। আর আমরা যদি যন্ত্রাংশগুলো নাম অথবা কীভাবে কাজ করে সেটা জানি, তাহলে আমরা বলতে পারবো এই যন্ত্রাংশগুলো এই সমস্যা হতে পারে, পরবর্তীতে আমরা বলবো এই সমস্যা সমাধানের জন্য এটা করতে হবে। এটা হলো সার্ভিসিং প্রক্রিয়ার মূলত আলোচনা। এজন্য আমাদের কাজ কীভাবে করে, যন্ত্রাংশগুলো কী কী, এগুলো আগে আমাদের জানতে হবে। স্টিয়ারিং সিস্টেম মূলত গাড়িতে কেন ব্যবহার করা হয়, গাড়িকে ডানে অথবা বামে অথবা
সামনে পরিচালনা করার জন্য, অর্থাৎ গাড়িকে কন্ট্রোল করার জন্য, মানে ওই ডানে বামে অথবা সোজা রাস্তায় পরিচালনা করার জন্য স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়। আর যদি বলি গাড়িকে কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে আবার কি ব্রেক সিস্টেম চলে আসবে। এজন্যই বললাম গাড়িকে ডানে অথবা বামে মোড় নেওয়ার জন্য অথবা সোজা পরিচালনা করার জন্য স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়। স্টিয়ারিং সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত অথবা কীভাবে কাজ করে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। স্টিয়ারিং সিস্টেম মূলত, স্টিয়ারিং সিস্টেমে একটা কী থাকে, স্টিয়ারিং হুইল থাকে, একটা স্টিয়ারিং হুইল থাকবে, স্টিয়ারিং কলাম থাকবে। আমি প্রশ্ন তোমাদের মানে একটা ছবি তোমাদের সামনে শো করতেছি। স্টিয়ারিং সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। এই যে দেখো একটা স্টিয়ারিং সিস্টেম, দেখা যায় কি না, দেখা না যায় তাহলে কমেন্ট করো, দেখা যাবে কমেন্ট করার প্রয়োজন নেই। তো একটা স্টিয়ারিং সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত, প্রথমত যেটা থাকবে একটা স্টিয়ারিং হুইল, তারপর স্টিয়ারিং কলাম, স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং কলাম, স্টিয়ারিং গিয়ার বক্স, তারপরে হলো এটা পিটম্যান আর্ম, PITMAN, পিটম্যান আর্ম। আর এটা হলো রিলে রড, এই যে এই জায়গায় দেওয়া আছে REALY, রিলে রড। আর দুই পাশে যে দুইটা আছে ওইটা হলো টাই রড। আর এই জায়গায় আছে স্টিয়ারিং নাকল। এই স্টিয়ারিং নাকলের সাথে টাই রডগুলো সংযুক্ত থাকে, আর স্টিয়ারিং নাকল চাকার সাথে সংযুক্ত থাকে। আর লাস্টের দুই দিকে দুইটা আছে কি, হুইল অথবা চাকা। তো একটা স্টিয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে এটা নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ ডানে কিভাবে ঘুরে অথবা বামে কিভাবে ঘুরে। তারপর আমরা স্টিয়ারিং সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করব। প্রথমত আমাদের যন্ত্রাংশগুলো কী কী এগুলো জানলাম। একটা স্টিয়ারিং হুইল থাকবো, স্টিয়ারিং কলাম থাকবো, স্টিয়ারিং গিয়ার বক্স, পিটম্যান আর্ম, রিলে রড, টাই রড, স্টিয়ারিং নাকল, হুইল, এইগুলো হলো একটা স্টিয়ারিং সিস্টেমের যন্ত্রাংশ। তা কীভাবে কাজ করে, গাড়ির চালক যখন, এই যে ডান দিকে আমি ক্লকওয়াইজ দিচ্ছি, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে, গাড়ির চালক যখন স্টিয়ারিং হুইলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, অর্থাৎ ডান দিকে ঘোরায়, তখন সেই চাপ স্টিয়ারিং কলামের মাধ্যমে, ওই চাপটা কি করে, স্টিয়ারিং কলামের মাধ্যমে স্টিয়ারিং গিয়ার বক্সে যায়। আবার একটু খেয়াল করো কিভাবে কাজ করে, এটা তোমাদের অল্প কথায় মানে হঠাৎ করে কেউ যদি তোমাদের প্রশ্ন করে, তোমাদের ছোটো ভাইরাও প্রশ্ন করতে পারে একটা স্টিয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে, তখন এটা তোমার বলতে হবে, অথবা তোমার ভিতরে এটা থাকতে হবে কিভাবে কাজ করে। একটা গাড়ি কেন ডানে ঘুরতেছে অথবা বামে ঘুরতেছে এটা তোমার অবশ্যই বুঝতে হবে। এই জন্য গাড়ি চালক যখন স্টিয়ারিং হুইলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, অর্থাৎ ডান দিকে ঘোরায়, তখন ওই চাপটা স্টিয়ারিং, এটা কি কলাম, হ্যাঁ, ওই যে ইয়াটা আছে রড যেটা দেখা যাইতেছে দণ্ডটা রইল কি স্টিয়ারিং কলাম, সেই চাপটা স্টিয়ারিং কলামের মাধ্যমে স্টিয়ারিং গিয়ার বক্সে যায়। স্টিয়ারিং গিয়ার বক্সে অসংখ্য ভিতরে অনেকগুলো গিয়ার থাকে, ওই গিয়ারগুলোর কাজ হলো কি শক্তিটাকে বর্ধিত করা, হ্যাঁ, ওই স্টিয়ারিং গিয়ার বক্স তখন কী করে, এটারে বহুগুণে বৃদ্ধি করে। এই জন্য দেখা গেছে ওই 20 টন 30 টন অথবা অনেক ওয়েট যখন রাস্তা দিয়ে যখন ট্রাকগুলো চলে, এই জায়গায় স্টিয়ারিং হুইলে আমরা কি অল্প চাপ প্রয়োগ করি, কিন্তু চাকাটাকে ডানে অথবা বামে ঘোরাইতে হলে অনেক শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তিটাকে বৃদ্ধি করে কি এই স্টিয়ারিং গিয়ার বক্স। পরীক্ষায় আসতে পারে স্টিয়ারিং গিয়ার বক্সের কাজ কি। স্টিয়ারিং গিয়ার বক্সের কাজ হলো চালকের আরোপিত যে চাপটা অথবা শক্তিটা, এটাকে বহুগুণে বৃদ্ধি করা হলো স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ। স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ হলো চালকে যে পরিমাণ চাপ প্রয়োগ করে এই চাপটাকে বহুগুণে বৃদ্ধি করা হলো স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ। হ্যাঁ, তো ওই স্টিয়ারিং হুইলের চাপটা স্টিয়ারিং কলামের মাধ্যমে স্টিয়ারিং গিয়ারবক্সে যায়, ঠিক আছে, এবং স্টিয়ারিং গিয়ারবক্সে গিয়ে এই চাপটা কি বহুগুণে বৃদ্ধি পায়। তো গাড়ি চাকা যদি ডান দিকে ঘোরাই, ওই যখন আমরা ডান দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতেছি তখন ওই পিটম্যান আর্মটা কী করে, এমত অবস্থায় পিটম্যান আর্ম বাম দিকে সরে আছে। আমি আবার বলতেছি, গাড়ি চালক যখন স্টিয়ারিং হুইলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, সেই চাপটা স্টিয়ারিং কলামের মাধ্যমে স্টিয়ারিং গিয়ারবক্সে
যায় এবং বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এমত অবস্থায় পিট পেন আর্ম বাম দিকে সরে আসে। আমরা এটা যখন ডান দিকে ঘুরাইবো পিট পেন আর্মটা বাম দিকে আসবে, আর এটা যদি বাম দিকে ঘুরাই পিট পেন আর্ম ডান দিকে যাবে। হ্যাঁ, এর উল্টা আর কি। যেহেতু এটা ডান দিকে ঘুরাইছি, পিট পেন আর্ম এমত অবস্থায় পিট পেন আর্ম বাম দিকে সরে আসে। আর পিট পেন আর্মের সাথে আমাদের রিলে রড এবং টাই রড সংযুক্ত থাকে। তো পিট পেন আর্ম যখন বাম দিকে সরে আসে তখন এই ডান দিকের যে টাই রড আছে এটার উপর টান প্রয়োগ করে আর বাম দিকের টাই রডের উপর চাপ প্রয়োগ করে। এটা যদি বামে সরে আসে তাহলে ওইটারে টান দেয়, ডান দিকের টাই রডকে টান দেয়, আর বামে যেহেতু সরে আসবে বাম দিকের টাই রডকে কী করে চাপ দেয়। তো এটারে যদি টান দেয় তাহলে এই চাকার নিচের অংশটা কী করে ভিতরের দিকে আসে, আর উপরের অংশটা বাইরের দিকে যায়। অর্থাৎ এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়। ক্লিয়ার? আর যেহেতু এটারে নিচের অংশে চাপ দেয় আর উপরের অংশ কি করে, নিচের অংশে চাপ দিলে ওই যেহেতু এটার মধ্যে চাপ প্রয়োগ করে তাহলে নিচের অংশটা বাইরের দিকে যায় আর উপরের অংশটা ভিতরের দিকে যায়। অর্থাৎ এরকম অবস্থার সৃষ্টি হয়। ফলে গাড়ি ডান দিকে মোড় নেয়। একটা গাড়ি ডান দিকে কীভাবে মোড় নেয় এই প্রক্রিয়াটা আমি আলোচনা করলাম। অর্থাৎ গাড়ির চালক যখন স্টিয়ারিং হুইলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় ওই চাপটা স্টিয়ারিং কলামের মাধ্যমে স্টিয়ারিং গিয়ারবক্সে যায় এবং বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এমত অবস্থায় পিটম্যান আর্ম বাম দিকে সরে আসে, আর পিটম্যান আর্ম রিলে রডের সাথে সংযুক্ত থাকায় পিটম্যান আর্ম যখন বাম দিকে সরে আসে তখন ডান দিকের এটাকে বলা হয় টাই রড। ডান দিকে টাই রডের উপর টান প্রয়োগ করে এবং বাম দিকে টাই রডের উপর চাপ প্রয়োগ করে। যেহেতু ডান দিকে টাই রডের উপর টান প্রয়োগ করে তাই চাকার নিচের অংশ ভিতরের দিকে আসে এবং উপরের অংশ বাইরের দিকে যায়। অর্থাৎ এই অবস্থা হয়। আর এদিকে যেহেতু চাপ প্রয়োগ করে নিচের অংশ বাইরের দিকে যায়, উপরের অংশটা নর্মালি কি ভিতরের দিকে যাবে। অর্থাৎ গাড়ি ডান দিকে মোড় নেয়। একইভাবে গাড়ির চালক যখন স্টিয়ারিং হুইলকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তখন স্টিয়ারিং কলামের মাধ্যমে ওই চাপ স্টিয়ারিং গিয়ারবক্সে যায় এবং বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন পিটম্যান আর্ম যেহেতু এটা বাম দিকে ঘুরেছে এটা ডান দিকে সরে যাবে। ডান দিকে যদি সরে যায় তাহলে এই বাম দিকের যে টাই রডের উপর কী করবে টান প্রয়োগ করবে, তাহলে এটা ভিতরের দিকে আসবে আর এটা বাইরের দিকে যাবে। অর্থাৎ এই অবস্থা ধারণ করবে। আর এটার মধ্যে যেহেতু চাপ প্রয়োগ করবে এটা বাইরের দিকে যাবে আর উপরের অংশটা ভিতরের দিকে আসবে। অর্থাৎ এই অবস্থা হবে। এতে করে গাড়ি কী করে বাম দিকে মোড় নেই। এইভাবেই স্টিয়ারিং সিস্টেমের মাধ্যমে একটা গাড়িকে ডানে অথবা বামে মোড় নিতে সহায়তা করা হয়। তো স্টিয়ারিং সিস্টেমের যদি আমরা এখন কার্যাবলী সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করি, তো স্টিয়ারিং সিস্টেমে ওই জায়গায় স্টিয়ারিং হুইলটা আছে, স্টিয়ারিং কলামের সাথে যে যুক্ত থাকে এই জায়গায় বল জয়েন্ট থাকে, ওই বল জয়েন্টগুলোতে জং ধরতে পারে। ওই জয়েন্টগুলোতে যদি মরিচা ধরে অথবা জং ধরে কার্বন জমে তাহলে কী করে এই স্টিয়ারিং সিস্টেমটা ডানে অথবা বামে ঘুরাইতে অনেক শক্তির প্রয়োজন হয়। তো সার্ভিসিং করতে হলে আমাদের ওই জায়গায় বলগুলো কি সঠিকভাবে কাজ করতেছে কিনা অথবা জং ধরতেছে কিনা, জং ধরছে কিনা, মরিচা পড়ছে কিনা এগুলো ভালো করে দেখতে হবে। তারপর আছে স্টিয়ারিং গিয়ারবক্সের ভিতরে অনেকগুলো গিয়ার থাকে। এই গিয়ারগুলো অনেক সময় কি হয় গ্রিজিং কম থাকতে পারে অথবা ওই গিয়ারের ধাতগুলোর সমস্যা থাকতে পারে। অনেক সময় অনেক ধাত ভেঙে যায়, এতে করে কী করতে পারে না অধিক পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে না। এই জন্য ওই সার্ভিসিংয়ের সময় আমাদের স্টিয়ারিং গিয়ারবক্সের ভিতরে যে গিয়ারগুলো আছে ওইগুলো দেখতে হবে। পিটম্যান আর্ম রিলে রডের সাথে বল জয়েন্টের মাধ্যমে কি থাকে সংযুক্ত থাকে, ওই বল জয়েন্টগুলো মরিচা পড়ছে কিনা এটা দেখতে হবে। তো রিলে রড এবং টাই রডের মাঝে সংযোগ যে আছে ওই সংযোগগুলো সঠিকভাবে কাজ করছে কিনা অথবা মরিচা ধরছে কিনা এগুলো দেখতে হবে। স্টিয়ারিং নাকল চাকার সাথে যে আমাদের টাই রডটা সংযুক্ত থাকে ওই জায়গায় বেশিরভাগ সময় কি হয় ময়লা জমতে পারে। যেমন রাস্তা দিয়ে চলার সময় ভালো টালো অথবা অনেক ময়লা ওই জায়গায় জমার একটা পসিবিলিটি থাকে। এজন্য আমরা যখন স্টিয়ারিং সিস্টেম সার্ভিসিং করব ওই জায়গায় মরিচা অথবা ভালো ওই ময়লা যদি জমে থাকে ওইগুলো কী করতে হবে পরিষ্কার করতে হবে।
এইভাবে আমরা একটা স্টিয়ারিং সিস্টেম সার্ভিসিং কার্য সম্পন্ন করতে পারবো। হ্যাঁ, তারপরে এই জায়গায় টো ইন থাকতে পারে, টো আউট থাকতে পারে। এইগুলো যদি সমন্বয় করা না থাকে সঠিকভাবে, যদি টো ইন না থাকে, তাহলে আমাদের গাড়ি একদিকে টানবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবো। ঠিক আছে, গাড়ি ড্রাইভ করতে সমস্যা হবে, অথবা চাকার একদিকে ক্ষয় বেশি হবে আর একদিকে ক্ষয় কম হবে। এইগুলো প্রবলেমগুলো হতে পারে। এই জন্য কি টো ইন অথবা টো আউটগুলো আমাদের কী করতে হবে, সমন্বয় করতে হবে। টো ইন টো আউট কি একটু সংজ্ঞাটা আমি এখন তোমাদের সাথে আলোচনা করতেছি। এই যে মনে করো একটা পেজ নিলাম, গাড়ির সামনে চাকা, মনে করো এটা গাড়ির সামনের চাকা, ডানে অথবা সোজাই দিলাম, ওইটা আমি ডানে অথবা মনে হইতেছে এটা শো করছি, সোজা হইলেও চলবে, সমস্যা নাই। তো এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব মনে করো 5 সেন্টিমিটার, তাহলে পিছনে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হবে 5.2 সেন্টিমিটার। কারণ সংজ্ঞাটা হইলো গাড়ির সামনের চাকা, এটা সোজা করে দিই, এটা গাড়ির সামনে দুইটা চাকা। এখন টো ইনের সংজ্ঞা যদি আমরা বলি, একটু ভিতরের দিকে থাকবে। এটা আমি বোঝানোর জন্য একটু বেশি শো করছি। আর ওই দেখো এই জায়গার থেকে এই জায়গার দূরত্ব, এই জায়গার থেকে ওই জায়গার দূরত্ব, মানে এটা যদি হয় 5.5, এটা হলো 5। এটা আমি জাস্ট সংখ্যাটা এমনিতেই বললাম বোঝানোর জন্য। তাই আমি বললাম কি, গাড়ির সামনের চাকার সামনের অংশ, গাড়ির সামনের চাকা, এই যে দুটো হলো গাড়ির সামনের চাকার সামনের অংশ, এটা পিছনের অংশ এটা। হ্যাঁ, গাড়ির সামনের চাকার সামনের অংশ পিছনের অংশ অপেক্ষা একটু ভিতরের দিকে থাকে, এটা বলা হয় টো, টিওই, টো ইন। পরীক্ষা আসতে পারে টো ইন কি, ঠিক আছে। টো শব্দের অর্থ পায়ের আঙ্গুল, এটা একটা ইংলিশ শব্দ। আর টো ইন যখন হইব তখন তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় হইব কি, গাড়ির সামনের চাকার, এই সামনে দুইটা চাকা পিছনেও দুইটা চাকা থাকে, গাড়ির সামনের চাকার সামনের অংশ পিছনের অংশ অপেক্ষা একটু ভিতরের দিকে থাকে, এটা বলা হয় টো ইন। আর টো আউট যদি হয় তাহলে উল্টে যাবে আর কি। হ্যাঁ, টো আউট হইলে হবে একটু একটু পিছনের অংশটা ভিতরের দিকে থাকবো আর সামনের অংশটা কি থাকবে, বাইরের দিকে থাকবে, এটা বলা হয় টো আউট। এটা আমি কি বেশি করে কিন্তু বুঝাইছি, এটা এমনভাবে সেট করা থাকে চোখে ধরা পড়ে না। এটা এমনভাবে সেট করা থাকে, সামনের অংশ পিছনের অংশ অপেক্ষা একটু ভিতরের দিকে অথবা বাইরের দিকে যদি থাকে, এগুলো চোখে ধরা পড়ে না, মানে একদম কম। এটা থাকার কারণ হলো টো ইন যদি থাকে গাড়ি বাইরের দিকে টানবে না অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। গাড়ি ড্রাইভার অথবা চালক গাড়ি ড্রাইভ করতে মানে কি আরামদায়ক হইবে। তো ওইগুলো যদি সমন্বয় সঠিকভাবে না থাকে তাহলে কি হয়, মাঝে মাঝে গাড়ি এই এক সাইডে চাকা ক্ষয় হয়ে যায় বেশি, গাড়ি ভাইব্রেট করে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ড্রাইভিং করা কি কষ্টকর হয়। তো ওইগুলো হলো টো ইন অথবা টো আউট। পরীক্ষায় যদি আসে টো ইন কি, গাড়ির সামনে চাকার সামনের অংশ পিছনের অংশ অপেক্ষা একটু ভিতরের দিকে থাকাকে বলা হয় টো ইন। গাড়ির সামনের চাকার সামনের অংশ পিছনের অংশ অপেক্ষা একটু ভিতরের দিকে থাকে, এটা বলা হয় টো ইন। আর টো আউট হলে গাড়ির সামনের চাকা সামনের প্রান্ত পিছনের প্রান্ত অপেক্ষা একটু বাইরের দিকে থাকে, এটা বলা হয় টো আউট। তো যে প্রশ্নগুলো নিয়ে কথা বললাম, এই জায়গায় একটা প্রশ্ন হইল কি, স্টিয়ারিং সিস্টেম, অর্থাৎ আমি স্টিয়ারিং সিস্টেমের কার্যাবলী নিয়ে কথা বলছি, পরীক্ষায় থাকবে হইলো স্টিয়ারিং সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করো। এজন্য আমাদের প্রথম যন্ত্রাংশ অথবা কীভাবে কাজ করে এটা জানতে হবে। আর স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ কি এটা আলোচনা করছি। স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ হলো স্টিয়ারিং সিস্টেমে গাড়ি চালক স্টিয়ারিং হুইলে যে চাপটা প্রয়োগ করে ওই চাপটাকে বহুগুণে বৃদ্ধি করা হলো স্টিয়ারিং গিয়ারবক্সের কাজ। ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর টো ইন কি, টো আউট কি। টো ইন হলো গাড়ির সামনের চাকা সামনের প্রান্ত আর পিছনের প্রান্ত অপেক্ষা একটু ভিতরের দিকে থাকে, এটা বলা হয় টো ইন। আর টো আউট হলে এর বিপরীত। এখন আমরা ওই ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের কার্যাবলী আলোচনা করব, অর্থাৎ ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম কীভাবে কাজ করে এটা নিয়ে কথা বলবো। তারপর হইল কি ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া বর্ণনা করব। যন্ত্রাংশের নাম যদি আমরা বলতে পারি তাহলে সার্ভিসিং প্রক্রিয়াও আমরা লিখতে পারবো অথবা আলোচনা করতে পারবো। পরীক্ষায় নর্মালি এটা এই চ্যাপ্টারের সার্ভিসিং প্রক্রিয়ায় যেহেতু, তো আসলে সার্ভিসিং প্রক্রিয়ায়
আলোচনা করতে হবে কীভাবে আমরা সার্ভিসিং করতে পারি। তাই ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত আগে দেখব, তারপর হলো কীভাবে সার্ভিসিং করা যায়, কী কী প্রবলেম হতে পারে যন্ত্রাংশ সময়, এগুলো আমরা কী করব, আলোচনা করব। তোমরা আগে দেখো কী কী যন্ত্রাংশ সমন্বয়ে গঠিত, এটা আগে দেখো। হ্যাঁ, এই যে আমি শুরু করলাম। একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত? প্রথমে থাকবে কি একটা ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, তারপরে এই জায়গায় হাই টেনশন লাইন যেটাতে হাই ভোল্টেজ যাবে, এই জায়গায় কোথায় ডিস্ট্রিবিউটরে যাবে, ডিস্ট্রিবিউটরে গিয়ে এটা 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন 1 2 3 4 4 সিলিন্ডারে গিয়ে কি স্পার্ক প্লাগের মাধ্যমে কি করবে, স্পার্ক করবে। তো যন্ত্রাংশগুলো কী কী আর একটু ভালো করে দেখো। তারপর হলো যন্ত্রাংশের সমূহ কীভাবে কাজ করে এটা নিয়ে আমি কথা অথবা আলোচনা করব। ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম, একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম কী কী যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত? ইগনিশন সিস্টেম বলতে পেট্রোল ইঞ্জিনের ইগনিশন পদ্ধতিকে নর্মালি বোঝায়। তো ওই জায়গায় একটা ব্যাটারি, এই ব্যাটারি থেকে লো ভোল্টেজ গিয়ে এই ইগনিশন কয়েলে হাই ভোল্টেজ উৎপন্ন হবে। এটার ভিতরে কি থাকে, নর্মালি প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে। প্রাইমারিতে পেসের সংখ্যা, সেকেন্ডারিতে পেসের সংখ্যা ব্যবধান থাকে। প্রাইমারিতে যতটুকু থাকে সেকেন্ডারিতে আছে অনেক বেশি থাকে, 1:100, মানে এর বেশি থাকে। তো কিভাবে কাজ করে এটা নিয়ে আমি কথা বলবো। তারপর হলো কীভাবে সার্ভিসিং করতে পারবো এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ইগনিশন সুইচ অন করি, ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে অল্প ভোল্টেজ মানে 12 ভোল্ট অথবা 24 ভোল্টের ব্যাটারি হলে 24 ভোল্ট, 12 ভোল্ট ব্যাটারি থেকে ভোল্টেজ কোথায় যায়, প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। ইগনিশন কয়েলে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। এমত অবস্থায় এই জায়গায় সিবি পয়েন্ট, এটা বলা হয় সিবি, কনস্ট্যান্ট ব্রেকার, সিবি পয়েন্ট। আর একটা সিভি আছে, ওইটা বলে কনস্ট্যান্ট ভেলোসিটি, ওইটা থাকে প্রপুলার শেফটে। প্রপুলার শেফটে যেটা থাকে সিভি, আর এটা হলো সিবি। সিবি মানে কনস্ট্যান্ট ব্রেকার, মানে সি কনস্ট্যান্ট, CONSTANT, কনস্ট্যান্ট ব্রেকার। এই সংযোগ এবং বিচ্ছিন্নের মাধ্যমে কি করে, সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন করে আর কি। তো আমরা ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়। এমত অবস্থায় সিবি পয়েন্ট কলাপস হয়, অর্থাৎ অন এবং অফ হয়। সিবি পয়েন্ট কলাপস হয় এবং সেকেন্ডারিতে কি করে, এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের ভোল্টেজটা লাভ দিয়ে সেকেন্ডারিতে যায় এবং হাই ভোল্টেজ উৎপন্ন করে। সিবি পয়েন্ট কলাপস হয় এবং সেকেন্ডারিতে গিয়ে কি হাই ভোল্টেজ উৎপন্ন করে। ওই যদি আমরা ভিডিওতে দেখি, তো আমরা সরাসরি যদি ভিডিওগুলো দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম কীভাবে হাই ভোল্টেজটা উৎপন্ন করে। এই দিক থেকে ভোল্টেজটা যায় এবং এই জায়গায় কলাপস হওয়ার সাথে সাথেই ঝাম দিয়ে এটা সেকেন্ডারিতে যায় এবং হাই ভোল্টেজ উৎপন্ন করে। এই হাই ভোল্টেজটা কী করে, হাই টেনশন লিড দিয়ে, হাই টেনশন লাইন দিয়ে কোথায় যায়, ডিস্ট্রিবিউটরে যায়। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ওই জায়গায় একটা কন্ডেন্সার থাকে, কন্ডেন্সারের কাজ কী, অথবা বিকম অ্যাডভান্স মেকানিজম, বিকম অ্যাডভান্স মেকানিজমের কাজ কি? বিকম অ্যাডভান্স মেকানিজম মূলত ব্যবহার করা হয় সঠিক সময়ে স্পার্ক প্লাগে স্পার্ক করার জন্য, অর্থাৎ প্রপার টাইমে স্পার্ক প্লাগে স্পার্ক করার জন্য কি করা হয়, বিকম অ্যাডভান্স মেকানিজমটা ব্যবহার করা হয়। আর এই জায়গায় কন্ডেন্সার ব্যবহার করার কারণ হইল, ওই সিবি পয়েন্টে যখন ওই সেকেন্ডারিতে যখন হাই ভোল্টেজ উৎপন্ন হয়, তখন সিবি পয়েন্ট পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তো ওই কন্ডেন্সারটা ব্যবহার করা হয়। পরীক্ষায় আসতে পারে কন্ডেন্সারের কাজ কি, ইগনিশন সিস্টেমে কন্ডেন্সারের কাজ কি, তুমি বলবা ওই সিবি পয়েন্টকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কন্ডেন্সার ব্যবহার করা হয়। কেন পড়ে যাবে, যখন সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয় তখন প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই তাপের কারণে এটা কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্যই কি এই জায়গায় কন্ডেন্সার ব্যবহার করা হয়। এই জায়গায় দুইটা প্রশ্ন আমরা মানে পরীক্ষায় যদি এটা এইভাবে আসে, যেমন ইগনিশন কয়েলের কাজ কি, ইগনিশন কয়েলের কাজ হলো হাই ভোল্টেজ উৎপন্ন করা। এক কথায় মানে যদি এক কথায় উত্তর দিয়ে হাই ভোল্টেজ উৎপন্ন করে। কীভাবে হাই ভোল্টেজ উৎপন্ন হয় তখন বলতে হবে, আমরা ইগনিশন সুইচ অন করলে ব্যাটারি থেকে ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আসে, এমত অবস্থায় সিবি পয়েন্ট
কলাপস হয় অর্থাৎ অন অফ হয়, যার দরুন সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। যদি পরীক্ষায় আসে এই কন্ডেন্সারের কাজ কি, যখন সেকেন্ডারিতে হাই ভোল্টেজ উৎপন্ন হয় তখন ওই অত্যধিক তাপ উৎপন্ন হওয়ার কারণে সিপি পয়েন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কন্ডেন্সার ব্যবহার করা হয়। এখন আমি কার্যাবলীতে চলে গেলাম। আবার ইগনিশন সুইচ অন করলে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ যায়, এমত অবস্থায় সিপি পয়েন্ট কোলাপস হয় এবং সেকেন্ডারি থেকে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। ওই হাই ভোল্টেজ হাই টেনশন লাইন দিয়ে কোথায় যায়? ডিস্ট্রিবিউটরে যায়। ডিস্ট্রিবিউটর শব্দের অর্থ হলো বিতরণ করা, ঠিক আছে। ডিস্ট্রিবিউটরের কাজ হলো ওই জায়গায় কি ক্যাম্প থাকে, ক্যাম্পটা আস্তে আস্তে ঘুরতে থাকে। যখন ক্যাম্পটা যার সাথে সংযোগ হবে তখন ওই জায়গায় গিয়ে স্পার্ক প্লাগ হয়। এটা আগেই টাইমিং সেট করা থাকে। তা ডিস্ট্রিবিউটরের কাজ হলো ডিস্ট্রিবিউট করা। তার মানে যদি পরীক্ষায় আসে ডিস্ট্রিবিউটরের কাজ কি, ইঞ্জিনের টাইমিং অনুযায়ী ভোল্টেজ, ওই যে হাই ভোল্টেজটা কি ডিস্ট্রিবিউট করা অথবা প্রয়োজনীয় সিলিন্ডারে সরবরাহ করার জন্য আমরা কি করি? ডিস্ট্রিবিউটর ব্যবহার করি অথবা ডিস্ট্রিবিউটর ব্যবহার করা হয়। তো ওই জায়গায় যেমন 4 সিলিন্ডার ইঞ্জিনের যদি আমরা বলি 1 3 4 2 এর টাইমিং সেট করে থাকে 1 3 4 2। তাহলে 1 নম্বর সিলিন্ডারের প্রথম কী হবে? স্পার্ক হবে, পরে 3 নম্বরে, পরে 4 নম্বরে, পরে 2 নম্বরে। 1 3 4 2 হওয়ার কারণ হলো যদি 1 এর পরে 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে এই জায়গায় ক্র্যাঙ্কশ্যাফটের উপরে যেহেতু চাপ পড়ে, তো বাম সাইডে ক্র্যাঙ্কশ্যাফটের উপর চাপ পড়লো। আবার যদি 2 হয় তাহলে আবার বাম সাইডে চাপ পড়ার একটা সম্ভাবনা থাকে। এতে করে ক্র্যাঙ্কশ্যাফটের জন্য এটা ক্ষতিকর, মানে কি ক্র্যাঙ্কশ্যাফট অত্যাধিক একদিকে চাপ পড়ে ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্যই 1 এর পরে 3 দেওয়া হয়, পরে 4 দেওয়া হয়, পরে 2 দেওয়া হয়। অর্থাৎ একটা ক্র্যাঙ্কশ্যাফটের সমতা বজায় রাখার জন্যই টাইমিংটা এভাবে সেট করা হয়। তো ডিস্ট্রিবিউটরে যায়, টাইমিং অনুযায়ী কী করে? ডিস্ট্রিবিউট করে এবং স্পার্ক প্লাগের মাধ্যমে কোথায় স্পার্ক করে? জ্বালানি এবং বাতাসের মাঝে। বাতাস ও জ্বালানির যে মিশ্রণে বাতাস ও জ্বালানির মিশ্রণে কী করে? দহন ঘটায় অর্থাৎ স্পার্ক করে। এতে করে পিস্টনে পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয় এবং ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়, ইঞ্জিন শক্তি উৎপন্ন হয় এবং পিস্টন উপরে নিচে ওঠানামা করে। এইভাবে কী হয়? ইঞ্জিনে শক্তি উৎপাদন করতে সমর্থ হয়। তো কাজটা আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন ইগনিশন সুইচ অন করব তখন ব্যাটারি থেকে ভোল্টেজ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যাবে। এমত অবস্থায় সিবি পয়েন্ট কোলাপস হয়। অর্থাৎ যদি কলাপস শব্দের অর্থটা মনে না থাকে, কোলাপস মানে এই যে কোলাপস শব্দের অর্থটা যদি মনে না থাকে বলবো সিবি পয়েন্ট অন অফ হয় এবং সেকেন্ডারিতে গিয়ে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে ভোল্টেজটা থাকে এই সিবি পয়েন্ট অন আর অফ হওয়ার কারণে সেকেন্ডারিতে লাফ দিয়ে গিয়ে হাই ভোল্টেজ উৎপন্ন করে এবং এই হাই ভোল্টেজ হাই টেনশন লিড লাইন দিয়ে ডিস্ট্রিবিউটরে যায়। আর ডিস্ট্রিবিউটর কী করে? ওই ইঞ্জিনের টাইমিং অনুযায়ী স্পার্ক প্লাগকে কী করে? ভোল্টেজ হাই ভোল্টেজ কি সরবরাহ করে এবং বাতাস এবং জ্বালানির মিশ্রণে স্পার্ক প্লাগের মাধ্যমে বাতাস ও জ্বালানির মিশ্রণের মাধ্যমে কী করে? স্পার্ক ঘটায় এবং পাওয়ার স্ট্রোক সম্পন্ন করতে সহায়তা করে, ইঞ্জিনে শক্তি উৎপাদন করতে সহায়তা করে। এভাবে কী করে? একটা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম তার কার্যাবলী সম্পন্ন করে। এখন কি কি সমস্যা হতে পারে একটা ইগনিশন সিস্টেমে? সমস্যা পড়ে ওই একটা ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া। পরীক্ষায় যখন আসবো তখন বলবো আমি ইগনিশন সিস্টেম কি। প্রথমত আমরা বলবো ইগনিশন পদ্ধতি বলতে প্রধানত পেট্রোল ইঞ্জিনের ইগনিশন পদ্ধতিকেই বোঝায়। ইগনিশন সিস্টেম এই যন্ত্রাংশগুলোর সমন্বয়ে গঠিত। তো সার্ভিসিংয়ের জন্য কি, যেহেতু আমাদের প্রথমে একটা ব্যাটারি আছে, তো ব্যাটারিতে আমাদের চার্জ নাও থাকতে পারে, ঠিক আছে। যদি ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে ব্যাটারিকে কী করতে হবে? আমাদের চার্জ করতে হবে। তারপর ব্যাটারিতে বিভিন্ন যন্ত্রাংশ থাকে, যেমন ব্যাটারি ফুল পোস্টে ময়লা থাকতে পারে। ময়লা থাকলে তাহলে কী হবে? ওই আমাদের এগুলো ইগনিশন সুইচ অন করলেও অথবা চার্জ না থাকলে ইগনিশন সুইচ অন করলেও ইগনিশন কার্যক্রম কী হবে না? সম্পন্ন হবে না। এই জন্যই ব্যাটারি চার্জ না থাকলে আমাদের কী করতে হবে? চার্জ করতে হবে। এটা হলো আমাদের সার্ভিসিং প্রক্রিয়ার প্রথম কাজ। 2 নম্বরে যদি আমরা বলি স্পার্ক প্লাগগুলোতে কী করতে পারে? কার্বন, যেমন স্পার্ক প্লাগের গ্যাপ থাকে একটা 0.6 মিলিমিটার নর্মালি এটা থাকে। এই গ্যাপটা সমন্বয় নাও থাকতে পারে, এই গ্যাপটা সমন্বয় করতে হবে
আর এই স্পার্ক প্লাগগুলোর ওই গ্যাপের ভিতর কি থাকতে পারে, ওই কার্বন জমা থাকতে পারে, জমা হতে পারে। হ্যাঁ, এই কার্বন জমা হইলে সঠিকভাবে স্পার্ক সম্পন্ন হয় না। এই জন্য এই স্পার্ক প্লাগগুলো গ্যাপ সমন্বয় করতে হবে এবং এগুলো পরিষ্কার করতে হবে। এটা সার্ভিসিং প্রক্রিয়ার একটা ধাপ। প্রথম বলছি যদি চার্জ না থাকে চার্জ দিতে হবে। 2 নম্বর হলো স্পার্ক প্লাগে কার্বন জমা থাকতে পারে অথবা গ্যাপ সমন্বয় নাও থাকতে পারে, এগুলো সমন্বয় করতে হবে। 3 নম্বর যদি বলি সিবি পয়েন্ট ত্রুটিযুক্ত, সিবি পয়েন্টের সমস্যা হতে পারে, সিবি পয়েন্টের গ্যাপ কম বেশি হতে পারে। যদি কম বেশি হয় এটা গ্যাপটা কী করতে হবে, সমন্বয় করতে হবে। তার মানে সিবি পয়েন্টের গ্যাপ সমন্বয় করা হলো একটা আমাদের সার্ভিসিং প্রক্রিয়ার কাজ। আবার ওই যদি কন্ডেন্সারের প্রবলেম হয় তো সিবি পয়েন্ট পুড়েও যেতে পারে। হ্যাঁ, দেখতে হবে আমাদের সিবি পয়েন্ট পুড়ে গেছে কিনা। যদি পুড়ে যায় সিবি পয়েন্টে এটা চেঞ্জ করতে হবে অথবা পরিবর্তন করতে হবে অথবা পরিষ্কার করতে হবে। কন্ডেন্সার যদি ত্রুটিযুক্ত থাকে, কন্ডেন্সার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে সিবি পয়েন্ট কী হয়ে যাবে, পুড়ে যাবে। হ্যাঁ, তো কন্ডেন্সারটা সঠিক আছে কিনা সেটা আমাদের সঠিকভাবে পরীক্ষা করতে হবে। যদি কন্ডেন্সার সঠিক না থাকে অথবা সঠিকভাবে কাজ না করে তার স্পার্ক প্লাগে ফাউলিং হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আগুন ধরতে পারে, আগুন ধরার একটা পসিবিলিটি থাকে। এজন্যই কন্ডেন্সার ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তারপর আছে বিকম অ্যাডভান্স মেকানিজম। এটা যদি সঠিকভাবে সমন্বয় করা না থাকে তাহলে স্পার্ক প্লাগের যে টাইমিংটা আছে 1 3 4 2 এটা সঠিক সময়ে হওয়ার সম্ভাবনা থাকবে না, এজন্য সঠিক সময় হবে না। এজন্য বিকম অ্যাডভান্স মেকানিজমটা সঠিকভাবে সেট করতে হবে। যদি সঠিকভাবে সেট করা না থাকে তাহলে আমাদের টাইমিং অনুযায়ী কী হবে না, স্পার্ক হবে না। এই যে যন্ত্রাংশগুলো নিয়ে আমি কথা বললাম, ও ডিস্ট্রিবিউটর ক্যাম সঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি ডিস্ট্রিবিউটর ক্যাম সঠিকভাবে কাজ না করে তাহলে ওইটা দেখতে হবে যে কার্বন জমেছে কিনা অথবা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, এটা আমাদের কী করতে হবে, পরীক্ষা করতে হবে। হ্যাঁ, তো ওই যদি পরীক্ষায় আসে একটা ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া, তোমাদের মনে রাখার একমাত্র ওয়ে অথবা একমাত্র উপায় হয়েছে সেটাই যন্ত্রাংশগুলোর নাম আগে জানতে হবে। আবার তুমি এটাও ইগনিশন কয়েলও কী করতে পারো, সার্ভিসিং করতে পারো। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে তারগুলো আছে, পেজগুলো, এগুলো কেটে গেছে কিনা অথবা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তার কেটে গেছে কিনা এগুলো আমরা কী করতে পারি, পরীক্ষা করতে পারি। তো ব্যাটারি চার্জ আছে কিনা, ইগনিশন কয়েলের সমস্যা আছে কিনা, সিবি পয়েন্টের সমস্যা আছে কিনা, কন্ডেন্সার ত্রুটিযুক্ত কিনা, ডিস্ট্রিবিউটর কোনো প্রবলেম আছে কিনা, স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক আছে কিনা, এইগুলো হলো আমাদের কি একটা ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আওতায় পড়বে। তো পরীক্ষায় যদি আসে একটা ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করো তাহলে তোমরা অবশ্যই এই যন্ত্রাংশগুলো কী কী সমস্যা হতে পারে পরবর্তীতে এর সমাধান নিয়ে কথা বলবা। এটাই হলো কি একটা ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া। তাহলে এটা আমরা ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করলাম। এখন হলো হাইড্রোলিক ব্রেক সিস্টেমের কার্যাবলী, অর্থাৎ এটা জানার মানে হলো আমরা হাইড্রোলিক ব্রেক সিস্টেম সার্ভিসিং করব। হ্যাঁ, এর জন্য কীভাবে কাজ করে আমরা নর্মাল 80% অথবা 90% স্টুডেন্ট জানি একটা হাইড্রোলিক ব্রেক সিস্টেম কীভাবে কাজ করে। তো প্যাসকেলের নীতির উপরে এটা কাজ করে। হ্যাঁ, গাড়ি চালক যখন ব্রেক পেডেলে অথবা পাদানিতে চাপ প্রয়োগ করে ওই চাপটা কী করে মাস্টার সিলিন্ডারে পিস্টনের উপর আরোপিত হয়, তখন পিস্টন সামনের দিকে একটু আগায় যায় আর এই পিস্টনের সামনে ব্রেক ফ্লুইড থাকে। এই ব্রেক ফ্লুইড গিয়ে চাকার হুইল সিলিন্ডারে চাপ প্রয়োগ করে হুইল সিলিন্ডারের ভিতরে 2টা বাকেট বাইরের দিকে প্রসারিত হয়। তো হুইল সিলিন্ডারে এটা বাকেটগুলোর সাথে ব্রেক শু সংযোগ থাকে অথবা কানেকশন থাকে, বিধায় ব্রেক শুগুলো বাইরের দিকে প্রসারিত হয় এবং ব্রেক ডামে গিয়ে চাপ প্রয়োগ করে, ফলে গাড়ি ব্রেক সিস্টেম কার্যাবলী সম্পন্ন হয়, অর্থাৎ গাড়ি সামনের দিকে আর যেতে পারে না। পরবর্তীতে আবার গাড়ির চালক যখন ব্রেক সিস্টেমের পা সরায় নেয় পাদানি থেকে অথবা ব্রেক পেডেল থেকে, তখন পিস্টন আবার পিছনের দিকে ফিরে আসে, ব্রেক প্লেটের চাপ কমে যায়, ব্রেক সিলিন্ডারের চাপটাও সংকুচিত হয়, ফলে এই জায়গায় এক ধরনের স্প্রিং থাকে, এটারে বলে রিটার্নিং স্প্রিং। রিটার্নিং স্প্রিংয়ের কারণে ব্রেক শুগুলো পূর্বের অবস্থায় ফিরে আসে। এইভাবে কী করে একটা ব্রেক সিস্টেম কাজ করে। তারপরেও একটা চিত্র আছে, দেখি একটু শো করি।
এই যে দেখো এই যে একটা চিত্র, এই জায়গায় আছে ব্রেক প্যাডেল। এটা কি নর্মালি প্যাসকেলের সূত্রের উপর কাজ করে। যদি প্যাসকেলের সূত্রের উপর কাজ না করতো, চারদিকে সমানভাবে সঞ্চালিত এবং সঠিক সময়ে যদি সমানভাবে সঞ্চালিত না হতো, তাহলে আগেরটা মাঝে একটু যদি, কারণ এই জায়গায় যদি কোনো কারণে একটা শাখায় আগে একটু ব্রেক সিস্টেম কার্যাবলী সম্পন্ন হয়, অথবা একটা শাখায় যদি কম শক্তি সরবরাহ করা হয় আর তিনটায় বেশি হয়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এটা সঠিক সময়ে সবগুলোতে সমানভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ একমাত্র এটা কিসের উপর কাজ করে, প্যাসকেলের নীতির উপর। হ্যাঁ, অর্থাৎ আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরের দিকে চাপ প্রয়োগ করলে ওই চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা হলো কি হাইড্রোলিক ব্রেক সিস্টেমে ওই নীতির উপর কাজ করে। তো ওই জায়গায় গাড়ি চালাতে যখন ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করবে, ওই চাপটা কী করবে, পিস্টন, এটা মাস্টার সিলিন্ডারের পিস্টনের উপর আরোপিত হবে। তখন এই মাস্টার সিলিন্ডার, ওই পিস্টনটা কি সামনের দিকে একটু আগায় আসবে, যেহেতু চাপ প্রয়োগ করছে সামনের দিকে আগায় আসলে ওই পিস্টনের সামনে আমাদের কী থাকে, ব্রেক ফ্লুইড থাকে। এই ব্রেক ফ্লুইডে চাপ প্রয়োগ করে এবং এই ব্রেক ফ্লুইডে চাপ আইসা কোথায়, এই জায়গায় এটার বলে হুইল সিলিন্ডার। এই যে এটা চারটে হুইল সিলিন্ডার, হুইল সিলিন্ডারের উপর চাপটা কী হয়, আরোপিত হয়। পরে হুইল সিলিন্ডারের ভিতরে দুই সাইডে দুটো বাকেট থাকে, যেহেতু এই জায়গায় চাপ আসে, এই বাকেটটা কী হয়, দুই দিকে বাইরের দিকে সরে যায়। এই বাকেটগুলো বাইরের দিকে সরে যায়, আর বাকেটগুলো বাইরের দিকে সরে গেলে এই বাকেটগুলোর সাথে কী হয়, এই জায়গায় আমাদের কী থাকে, এটা বলে ব্রেক শু। এই সাদা অংশটা আছে না, ব্রেক শু, আর বাইরে যে একদম বাইরে যে কালো অংশটা আছে, এই যে এটা বলে ব্রেক ড্রাম। এই ব্রেক শু আর ব্রেক ড্রামের মাঝে একটু ফাঁকা জায়গা থাকে, এটার বলে ব্রেক শু ক্লিয়ারেন্স। এই ব্রেক শু ক্লিয়ারেন্স থাকার কারণেই গাড়ি সামনের দিকে যেতে পারে। আর যদি এই ব্রেক শু আর ব্রেক ড্রামের মধ্যে ফাঁকা জায়গা না থাকতো, তাহলে সারা জীবন গাড়ি ব্রেকই হয়ে থাকবো। তো ওই ব্রেক শু আর ব্রেক ড্রামের মাঝে ফাঁকা জায়গাটা যখনই পূরণ হয়ে যায় অথবা সংকুচিত হয়, তখনই কি গাড়ি ব্রেক হয়। অর্থাৎ ব্রেক শু ক্লিয়ারেন্স যখন জিরো হয়ে যায়, তখন গাড়ি ব্রেক অবস্থায় থাকে, অর্থাৎ গাড়ি সামনের দিকে যাইতে পারে না। পরীক্ষায় আসতে পারে ব্রেক শু ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়। তাহলে এই ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝে যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এটার বলা হয়, এই যে এটা হলো ব্রেক শু সাদা অংশটা, আর এটা হলো ব্রেক ড্রাম, আর এই মাঝখানে একটু কী থাকে, ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গাটাকে বলা হয়, যে গ্যাপটা থাকে, এটা বলা হয় ব্রেক শু ক্লিয়ারেন্স। ব্রেক শু ক্লিয়ারেন্স কি, ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝে যে ফাঁকা জায়গা থাকে ওইটার বলা হয় ব্রেক শু ক্লিয়ারেন্স। তো ওই জায়গায় যখন চাপ আরোপিত হয়, তখন এটার ভিতরে দুটো বাকেট থেকে দুই দিকে কী হয়, বাইরের দিকে এক্সপানশন হয়, প্রসারিত হয়, ফলে এই ব্রেক শুটাও কী হয়, বাইরের দিকে সরে যায়, এটাও বাইরের দিকে সরে আসে। তখন ওই জায়গায় ব্রেক ড্রামের উপর চাপ দিয়ে ধরে, অর্থাৎ ব্রেক শু ক্লিয়ারেন্সটাই জিরো হয়ে যায়। তো ব্রেক শু যখন ব্রেক ড্রামে চাপ দেয়, তখন কি গাড়ি ব্রেক অবস্থায় থাকে, অর্থাৎ সামনের দিকে আর অগ্রসর হতে পারে না। আবার গাড়ির চালক যখন ব্রেক প্যাডেল থেকে চাপটা সরায় নেয়, তখন এই পিস্টনটা আবার পিছনের দিকে ধাবিত হয়, তখন ওই ওই ব্রেক ফ্লুইডের উপর আর চাপ থাকে না। ফলে কি হয়, এই বাকেটগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আর এই জায়গায় একটা স্প্রিং থাকে, এটা বলে রিটার্নিং স্প্রিং। রিটার্নিং মানে ফেরত, ঠিক আছে, রিটার্নিং স্প্রিং মানে ফেরত স্প্রিং আর কি। এটা রিটার্নিং স্প্রিংয়ের কারণে এই ব্রেক শুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন ব্রেক ড্রাম আর ব্রেক শুয়ের মাঝে আবার ফাঁকা জায়গা দেখা যায়, অর্থাৎ গাড়ি সামনের দিকে অগ্রসর হয়। তো ওই ব্রেক শু আর ব্রেক ড্রামের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এটা বলা হয় কি, ব্রেক শু ক্লিয়ারেন্স। পরীক্ষায় যদি আসে ব্রেক শু ক্লিয়ারেন্স বলতে কি বোঝায়, ব্রেক শু আর ব্রেক ড্রামের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, এটা ব্রেক শু ক্লিয়ারেন্স বলা হয়। যদি বলে রিটার্নিং স্প্রিংয়ের কাজ কি, রিটার্নিং স্প্রিংয়ের কাজ হলো ব্রেক শুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। কখন, ব্রেক পেডেল যখন চাপ সরায় নেয়, অর্থাৎ ওই ব্রেক ফ্লুইডে যখন চাপ সরে যায়, আরোপিত হয়, ওই গাড়ি চালক যখন ব্রেক পেডেলে চাপ দেয়, ওই চাপ সরায় নেয়, তখন ওই ব্রেক শুয়ের উপর কী থাকে না, ওই ব্রেক ফ্লুইডের উপর চাপটা থাকে না। না থাকার কারণে এই রিটার্নিং স্প্রিংয়ের কী করে, তার একটা টেনশন থাকে, একটা টান থাকে। এই টানের কারণে এই ব্রেক প্যাডেলটাকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসে। এক কথায় যদি বলি, রিটার্নিং স্প্রিংয়ের কাজ কি,
ব্রেক শুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হলো কি ব্রেক শুয়ের কাজ। আর ব্রেক শু ক্লিয়ারেন্স এটা তো বললামই। আর এই জায়গায় আছে কি ব্রেক শু অ্যাডজাস্টার। তো মাঝে মাঝে দেখা যায় এই ব্রেক শু ক্লিয়ারেন্সটা কম বেশি হয়ে যায়। কম বেশি হয়ে গেলে কি ব্রেক সিস্টেম সঠিকভাবে কাজ করে না, কারণ ওই ব্রেক শু ক্লিয়ারেন্স মানেই তো হলো ব্রেক শু আর ব্রেক ড্যামের মাঝে একটা গ্যাপ। এই গ্যাপটা যদি বেশি হয়ে যায়, একদম কম হয়ে যায়, কম হয়ে গেলে হার্ড ব্রেক হইব, চাপ দেওয়ার সাথে সাথে বেশি হয়ে গেলে অথবা সঠিকভাবে কাজ করবো না। এজন্যই এই জায়গায় একটা অ্যাডজাস্টার থাকে। এই অ্যাডজাস্টারের মাধ্যমে আমরা কি করতে হয়, ব্রেক শু ক্লিয়ারেন্সটা সমন্বয় করতে হয়। তো ব্রেক শু অ্যাডজাস্টারের কাজ হলো ব্রেক শুকে সমন্বয় করা অথবা ব্রেক শু ক্লিয়ারেন্সকে সমন্বয় করা। আর রিটার্নিং স্প্রিংয়ের কাজ হইল ব্রেক শুকে পূর্বের অবস্থায়, ব্রেক সিস্টেমের পর ব্রেকের পর ব্রেক শুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হইল রিটার্নিং স্প্রিংয়ের কাজ। আর ব্রেক শু ক্লিয়ারেন্স হইল ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝে যে ফাঁকা জায়গা থাকে এটারে বলা হয় ব্রেক শু ক্লিয়ারেন্স। আবার মাঝে মাঝে ওই ব্রেক সিস্টেমে কি করে, বাতাস প্রবেশ করতে পারে। যদি বাতাস প্রবেশ করে তাহলে ব্রেক সিস্টেম সঠিকভাবে কাজ করে না, তাহলে ব্রেক সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে না। এটা বলা হয় তখন ওই বাতাসটা কী করতে হয়, আমাদের ব্রেক লাইন থেকে কী করতে হয়, বের করতে হয়। এটা বলা হয় ব্রেক ব্লিডিং। বের করার পদ্ধতি হইলো এইদিকে এই হুইল সিলিন্ডারে যে আছে, হুইল সিলিন্ডারের দুই পাশে দুইটা স্ক্রু থাকে। স্ক্রুগুলো কী করতে হয়, উল্টা দিকে ঘুরে একদম লুজ করতে হয়। তারপর এইদিকে যদি আমরা বারবার চাপ দিই তো এই স্ক্রুগুলোর সাইড দিয়ে ব্রেক ফ্লুইড এবং বাতাস আস্তে আস্তে বের হতে থাকে। এবং একটা সময় দেখা যাবে কি, চাপ দিতে দিতে একটা সময় দেখা যাবে শুধু ব্রেক ফ্লুইড বের হচ্ছে কিন্তু বাতাস বের হচ্ছে না। এটা বলা হয় ব্রেক ব্লিডিং। যখন দেখবো বাতাস আর বের হচ্ছে না, শুধু ফ্লুইড বের হচ্ছে, তখন এটা কি করব, আবার নাটগুলো পূর্বের অবস্থায় টাইট দিব। টাইট দেওয়ার পর আবার যে যতটুকু ব্রেক ফ্লুইড কী হয়েছে, বের হয়ে গেছে, এটা পূরণ করব। এইভাবে ব্রেক সিস্টেমে যদি কোনো কারণে বাতাস প্রবেশ করে, এই বাতাস বের করার পদ্ধতিকে বলা হয় কি ব্রেক ব্লিডিং। দেখো এই জায়গায় ব্রেক শু ক্লিয়ারেন্স কি আমি বলছি, ব্রেক ব্লিডিং কি আমি বলছি, একটু আগে আলোচনার মাঝে আসছে। তো ব্রেক ব্লিডিং হলো ব্রেক সিস্টেমে যদি কোনো কারণে বাতাস প্রবেশ করে, তখন ব্রেক সিস্টেম সঠিকভাবে কার্যাবলী সম্পন্ন করতে পারে না। এই জন্যই এই ব্রেক সিস্টেম থেকে বাতাস বের করার পদ্ধতিকে বলা হয় ব্রেক ব্লিডিং। আর ব্রেক শু ক্লিয়ারেন্স হলো ব্রেক শু এবং ব্রেক লাইনের মাঝে ফাঁকা যে জায়গাটা থাকে এটাকে বলা হয়, ব্রেক ড্রামের মাঝে যে ফাঁকা জায়গা থাকে এটাই বলা হয় ব্রেক শু ক্লিয়ারেন্স। আর রিটার্নিং স্প্রিংয়ের কাজ কি, ব্রেক শু অ্যাডজাস্টারের কাজ কি, এগুলো বলা হয়েছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, ব্রেক সিস্টেমে কি কি ত্রুটি থাকতে পারে। ব্রেক সিস্টেম সার্ভিসিং প্রক্রিয়া আমরা আলোচনা করব। ব্রেক সিস্টেম সার্ভিসিং প্রক্রিয়ায় আমরা প্রথমত ওই যে ব্রেক শু এবং ব্রেক ড্রামের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গায় মরিচা পড়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য কয়েকদিন পরে, কিছুদিন পর পরই দেখা যায় ওই সার্ভিস স্টেশনে নিয়ে যাও অথবা সার্ভিসিং যে সেন্টারগুলোতে দেখবা, তোমরা যারা ট্রেনিং করবা দেখবা ওই ব্রেক শুগুলো কী করতেছে, ওই মরিচা ঘষে মরিচা দূর করতেছে। এবং তোমরাও ওইটা মাঝে মাঝে মানে করবা, যদি ওই সেক্টরে তোমরা থাকো, ওই সিস্টেমে তোমাদেরকে দেয় আর কি। তো ব্রেক শু ময়লা জমতে পারে, এগুলো পরিষ্কার করতে হবে। আর ওই জায়গায় ভিতরে ব্রেক ফ্লুইডের পরিমাণ কম থাকতে পারে, ওইটা কী করতে হবে, সমন্বয় করতে হবে। আর হইলো ব্রেক ব্লিডিং হইতে পারে, ব্রেক ব্লিডিং হইলে ব্রেক ব্লিডিং দূর করতে হবে, অর্থাৎ বাতাস বের করতে হবে। রিটার্নিং স্প্রিংয়ের টেনশন কমে যেতে পারে। রিটার্নিং স্প্রিংয়ের যদি টান কমে যায়, ওই টানটা কী করতে হবে, সমন্বয় অথবা রিটার্নিং স্প্রিংটা পরিবর্তন করতে হবে। আর ব্রেক শু অ্যাডজাস্ট ঠিক নাও থাকতে পারে। এই অ্যাডজাস্ট মানে যদি ঠিক না থাকে, ওই ওই ব্রেক শু যে অ্যাডজাস্ট করতে হবে। এইগুলো হলো কি ব্রেক শু সার্ভিসিংয়ের আওতায় পড়বে। 1 নম্বরে যদি বলি, ব্রেক সিস্টেমে ব্রেক ফ্লুইড কমতে পারে 1। 2 নম্বরে হলো ব্রেক ব্লিডিং হইতে পারে। 3 নম্বরে হলো রিটার্নিং স্প্রিংয়ের টেনশন কমে যেতে পারে। 4 নম্বরে হলো ব্রেক শু ক্লিয়ারেন্স সমন্বয় গ্যাপ কম বেশি হতে পারে। 5 নম্বরে হলো কি, ওই ব্রেক ড্যামে অথবা ব্রেক শুর মাঝে কী করতে পারে, জম ধরতে পারে। এইগুলো হয়েছে আমাদের ব্রেক সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়ায় আওতায় পড়বে।
যদি পরীক্ষায় আসে ব্রেক সিস্টেমে সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করো। প্রথমত বলবা ওই মাস্টার সিলিন্ডারের সমন্বয় হতে পারে, এগুলো বলবা। প্রথমত বলবা ব্রেক সিস্টেম হলে কি কি সংজ্ঞা বলবা, ব্রেক সিস্টেম কি, তারপর হলো ব্রেক সিস্টেম কি কি যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত, তারপর হলো ব্রেক সিস্টেম সার্ভিসিং প্রক্রিয়া আলোচনা করবা। হ্যাঁ, একটা যন্ত্রাংশ বলবা, যেমন বলবা কি রিটার্নিং স্প্রিং, তারপর হলো এটা সার্ভিসিং কী করবো এটা আলোচনা করবা। তারপর হলো হুইল সিলিন্ডার, হুইল সিলিন্ডারের দুই পাশে যে বাকেটগুলো আছে এই বাকেটগুলো কী হতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। বাকেটগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে ব্রেক ফ্লুইডটা সাইড দিয়ে কী করে লিকেজ হয়, এই জন্য এই বাকেটটা তখন কী করতে হবে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, রিটার্নিং স্প্রিংয়ের টেনশন কমতে পারে, ব্রেক ব্লিডিং হতে পারে, ফ্লুইডের পরিমাণ কম থাকতে পারে, ব্রেক শু ক্লিয়ারেন্স সমন্বয় নাও থাকতে পারে, ব্রেক ড্যামেজ অন ধরতে পারে। এই ইয়েগুলো তোমরা আলোচনা করবা। এটা হলো কি একটা ব্রেক সিস্টেমের, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের সার্ভিসিং প্রক্রিয়া। তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সাসপেনশন সিস্টেম বলতে কী বোঝায়, কয়েকটা সাসপেনশন যন্ত্রাংশের নাম, অর্থাৎ সাসপেনশন সিস্টেমের সার্ভিসিং। একইভাবে স্টিয়ারিং সিস্টেমের সার্ভিসিং, ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমের ওই সার্ভিসিং, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের সার্ভিসিং। তারপর ছোটো ছোটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল টো ইন কি, টো আউট কি, ব্রেক ব্লিডিং কি, ব্রেক শু ক্লিয়ারেন্স কি। হ্যাঁ, ওই প্রশ্নগুলো ভালো করে দেখবা। আজকে যেহেতু সময় শেষ, আমাদের অষ্টম অধ্যায়ে আরও অনেক প্রশ্ন আছে, পরবর্তী ক্লাসে ওই প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলবো। যারা অলরেডি আমার সাথে ছিলা কমেন্টের মাধ্যমে হাজিরা নিশ্চিত করবা। আর হ্যাঁ, কী বলবো, ভালো থাকবা সব সময়। আল্লাহ হাফেজ।